হাই গাইস, কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে যে মুভিটা এক্সপ্লেন করব, মুভিটার নাম থান্ডেল। তাহলে চলুন হালকা করে একটা ইন্ট্রো দিয়ে মুভিটা স্টার্ট করি। সমুদ্রের নীল জলরাশির নিচে লুকিয়ে থাকে কত না বলা কাহিনী, যেখানে ভালোবাসা আর বাঁচার তীব্র তাগিদে মিশে গেছে রক্ত, ঘাম আর বিসর্জনে। এক যুবক, এক জীবন আর এক সমুদ্র, সবকিছু যেন একসঙ্গে লড়ে যায় বেঁচে থাকার গল্প লিখতে। এই ট্রেলারটা শুধু সিনেমার ট্রিজার না, এটা এক আবেগের চিৎকার। চোখে পড়বে ধ্বংস, কানে বাজবে সাহস, আর মনে জেগে উঠবে প্রশ্ন। ये तो अच्छी बात है ना, हम लोग फेमस हो जाएंगे रे। हम दोनों शादी कर लेते हैं। ना चाहता हूँ। राजू, इस बार समंदर में मत जाओ। तो ये रात, ये ठंडेल है। সিনেমার শুরুতেই আমরা সত্যিয়া নামে একটা মেয়েকে দেখতে পাই। মন খারাপ করে স্টেশনে বসে আছে। কিছুক্ষণ পর সত্যিয়ার বাবা তাকে খুঁজতে খুঁজতে এসে ঘরে নিয়ে যায়। এভাবে 2-3 দিন চলে যায়। সত্যিয়া কারোর সাথে কথা বলে না, কেউ কিছু বললে উত্তর দেয় না, শুধু মন খারাপ করে বসে থাকে আর সবার আড়ালে চোখের পানি মুছতে থাকে। একদিন হঠাৎ করে সত্যিয়া তার বাবাকে বলে তার জন্য ছেলে খুঁজতে, ও বিয়ে করতে চায়। কথাটা শুনে সত্যিয়ার বাবা কিছুটা অবাক হয়। এভাবে আরো 2-1 দিন কেটে যায়। আজ আমরা দেখতে পাই ছেলেপক্ষ এসেছে সত্যিয়াকে দেখতে। ছেলেটার নাম করুণা কারণ, ওর ডাক নাম মুরলি। ও একটা ব্যাংকের রিকভারি এজেন্ট। সত্যিয়াকে দেখে সে পুরো ফিদা হয়ে যায়। মনে মনে ভাবে নিজের বাজেটের থেকে একটু বেশিই মনে হচ্ছে, নিশ্চয়ই ওর বাপ মরার ধমকি দিয়েছে। এর জন্যই তো আমার মতো একজন কালাপাটাকে বিয়ে করতে রাজি হয়েছে। ছেলের বাবা যখন সত্যিয়ার বাবাকে বলে সত্যিয়ার কুণ্ডলি দেখাতে, তখন মুরলি বলে, আরে বাবা, কুণ্ডলি মিলানোর কি দরকার? আমার চেহারা দেখেছো আর ওর চেহারা দেখো, যেন মনে হচ্ছে লাঙ্গুরের আঙুর মিলছে। শত শত তপস্যা করলেও কেউ এরকম স্ত্রী পায় না, আর তুমি তোমার কুণ্ডলি নিয়ে পড়ে আছো। আমার এসব কিছুই লাগবে না, আর বিয়ে তো তুমি করছো না, করবো তো আমি, এটা আমার উপর ছেড়ে দাও। তো এরপর যখন সবাই মিলে তাদের বিয়ে ঠিক করে ফেলে, পরের দিন সত্যিয়া মুরলিকে শিব মন্দিরে আসতে বলে। কিছুক্ষণ পর মুরলি যখন এখানে আসে, তখন সত্যিয়া মুরলিকে বলে, আমি রাজুকে ভালোবাসি। মুরলি বলে, আমার তখনই ঝটকা লেগেছিল, ডালমে কুস্ত হে। সেদিন হ্যাঁ বলে এক টানে তাল গাছের উপরের ডালে তুলে দিয়েছিলে, আর আজ ওর নাম নিয়ে এক টানে মাটিতে ফেলে দিলে। সত্যিয়া বলে, তবে আমি আপনাকেই বিয়ে করব। মুরলি বলে, ভালোবাসো তাকে আর বিয়ে করবে আমাকে, এর মানে কি? সত্যিয়া বলে, আগে আমার কাহিনীটা তো শুনবে। তো এরপর সত্যিয়া তার পুরো কাহিনীটা বলতে শুরু করে। এই হচ্ছে রাজু। সত্যিয়া রাজুকে পাগলের মতো ভালোবাসে, তবে রাজু এখন মাঝ সমুদ্রে। আসলে তাদের গ্রামের সবাই জেলে। এই গ্রামের সবাই জীবিকা নির্বাহ করে বা খেয়ে বেঁচে থাকে মাছ ব্যবসা করে। এর জন্য তাদের গ্রামের পুরুষরা গ্রাম থেকে 1200 কিলোমিটার দূর গুজরাটে গিয়ে মাছ ধরে। বছরের প্রায় 9টি মাস তারা সমুদ্রে কাটায়। মাছ ধরা শেষ হলে এগুলো বিক্রি করার জন্য নারায়ণের এরিয়াতে আসে। নারায়ণের কাছে মাছ দিয়ে এরপর আবার চলে যায়। এদিকে মাছ সমুদ্রে চলে যাওয়ার পরই ফোনের নেটও চলে যায়। এতে করে তাদের দুজনের কথাও বলা হয় না। কিভাবে যে 9টা মাস যায় শুধু সত্যিয়া আর রাজুই জানে। অবশেষে আজ দীর্ঘ অপেক্ষার পর সেই দিন চলেই আসে। রাজু আজ গ্রামে ফিরে এসেছে। সত্যিয়া প্রত্যেক দিনের মতোই শিব মন্দিরে এসেছে। রাজু ছুটে এসে সত্যিয়াকে টেনে নিয়ে যায় লাইট হাউসের উপরে, যেখানে তারা দুজন ছোটবেলা থেকেই অনেক সময় কাটিয়েছে। লাইট হাউসের ডান্ডাতে একটা পতাকা বাঁধা ছিল। রাজু ওটা খুলে ফেলে দেয়। আসলে রাজু যখন গ্রাম থেকে চলে যায়, তখন সে এই পতাকাটা ডান্ডাতে বেঁধে দেয়, যাতে করে সত্যিয়াটা বুঝতে পারে ও যে চলে গেছে। একে অপরকে জড়িয়ে ধরে খুশির টেলায় সত্যিয়া তো কান্না করতে শুরু করে। এই 3 মাস দুজন অনেক আনন্দ উল্লাসে কাটায়। রাজু সত্যিয়াকে নতুন জামা কিনে দেয়, মুভি দেখতে নিয়ে যায়, রেস্টুরেন্টে গিয়ে দুজন বিরিয়ানি খায়। ভালোই যাচ্ছিল দিনকাল। রাজুর বাবা একজন থান্ডেল ছিলেন। থান্ডেল মানে লিডার। সমুদ্রে যারা মাছ ধরতে যাবে সবাইকে প্রোটেক্ট বা নির্দেশনা দেবে। থান্ডেলের কথা সবাইকে মানতে হয়।
মানুষকে সাহায্য করা, মানুষের বিপদে এগিয়ে আসা, এটা ছিল রাজুর বাবার পরম ধর্ম। রাজুও তার বাবার মতোই হয়েছে। এই লোকটার নাম রাম। রাজুর বাবা মারা যাওয়ার পর থেকে সেই থান্ডেলের দায়িত্ব পালন করে আসছে। একদিন সে রাজুকে বলে, আমি থান্ডেল হয়েও কিছু করতে পারছি না। তোর বাবাই একমাত্র থান্ডেল ছিল, যে থান্ডেলের মতোই দায়িত্ব পালন করেছিল। পাশের গ্রামে কিছু গুন্ডা আমাদের এখানের কন্ট্রাক্টরদের ঘুষ দিয়ে সরকার থেকে পারমিশনও নিয়ে এসেছে। এখন ওখানকার লোকদের মাছ ধরা বাদ দিয়ে তাদেরকে দিয়ে মাইনিংয়ের কাজ করাচ্ছে। আমি যখন তাদেরকে গিয়ে বললাম গত বছরও মাইনিং করায় গ্রাম জলে ডুবে গিয়েছিল, কিন্তু এরা আমার কোনো কথাই শুনে না, বলে আমাদের বাঁচামরা নিয়ে তাদের কিছু এসে যায় না। গ্রামের লোকেরা তার কাছে হাত জোর করে মিনতি করে, কিন্তু এরা সবাইকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাজুর তখন খুব রাগ ওঠে আর সে ওখানে চলে যায় আর এদের সবাইকে ইচ্ছে মতো খেলায়। এতে করে সবার চোখে রাজু হিরো হয়ে যায়। কাকা বলে, আজকের এই পবিত্র শিবরাত্রির দিনই রাজুর বাবা আর আমাকে থান্ডেল বানানো হয়েছিল। রাজুর বাবার পর রাজুর মধ্যেই আমি জাতপাত ভাষা ভেদাভেদ না করে লোকদের সাহায্য করার প্রবণতা দেখতে পেয়েছি। তাই আজ থেকে রাজুই আমাদের থান্ডেল। তো এই উপলক্ষে সবাই মিলে অনেক আনন্দ উল্লাসে মেতে ওঠে। সবকিছু শেষ করে সত্যি আর রাজু গল্প করতে বসে যায়। কাল তো রাজু আবার চলে যাবে, আবার সেই 9 মাসের দৃঢ় অপেক্ষা। সত্যি আর রাজুকে আজ ছাড়ে না। গল্প করে করে রাজুর কুলেই ও শুয়ে পড়ে। সত্যিয়া ঘুমিয়ে পড়লে রাজুরও তো এখানে কিছু করার নেই, তাকে যেতেই হবে। সত্যিয়ার পাগলামিতে সায় দিলে তো পেট চলবে না। তার উপর ও এখন থান্ডেল, সবার দায়িত্ব তার উপর। সত্যিয়াকে ঘুম পাড়িয়ে প্রত্যেকবারের মতো সকাল হতেই শিব মন্দিরে গিয়ে প্রথম শিবকে প্রণাম করে, এরপর ওই পতাকাটা লাইট হাউসের ডান্ডাতে বেঁধে বেরিয়ে পড়ে। সত্যিয়া ঘুম থেকে উঠে দেখে রাজু চলে গেছে। লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে পতাকাটা উঠছে, তার আর বোঝার বাকি থাকে না। তখনই রাজু শিপ চালু করে সত্যিয়াকে ফোন করে। এই তো এবার কয়েক ঘন্টা। মাঝ সমুদ্রে গেলেই 9 মাস কথা বন্ধ। দুজনের হৃদয় কাঁপানো আর হাসি ঠাট্টা করতে করতে একটা সময় ফোনের নেটওয়ার্ক চলে যায়। মন খারাপ হয়ে যায় দুজনের। আবার সেই 9 মাসের অপেক্ষা। এভাবে কেটে যায় কয়েকদিন। সত্যিয়ার পাশের ঘরে থাকতো একজন দিদি, তার নাম চন্দ্রা। তার স্বামীও মাছ ধরতে রাজুর সাথে সমুদ্রে চলে গেছে। চন্দ্রা তার মেয়েকে নিয়ে একা করে থাকে। তার সাথে সত্যিয়ার ভালোই একটা সম্পর্ক আছে। একদিন মাঝরাতে ওই দিদির মা তাকে কল করে জানায় তার ভাই মারা গেছে, তাড়াতাড়ি আসতে। জানিয়ে রাখি, এই দিদির বাপের বাড়ি সব জেলে। তো সত্যিয়াকে নিয়ে দিদি তার বাপের বাড়ি চলে যায়। যখন সমুদ্র থেকে দিদির ভাইয়ের ডেড বডি তুলে আনা হয়, দিদি তার ভাইয়ের এমন নিথর দেহ দেখে পুরো ভেঙে পড়ে। সত্যিয়া দিদির মনে সাহস জাগিয়ে বাড়িতে চলে আসে। চন্দ্রার ভাইয়ের মৃত্যুর পর থেকে সত্যিয়া একটা টেনশনে পড়ে যায়, রাজুর না আবার এরকম কিছু হয়ে যায়। এতে করে সত্যিয়া না ঠিকমতো ঘুমাতে পারছে, না কোনো কাজ করতে পারছে। একদিন সত্যিয়ার মনে একটা প্রশ্ন জাগে, এই গ্রামের সবাই তো মাছ ধরতে সমুদ্রে যায়, কিন্তু তার বাবা দেখি কখনো সমুদ্রে যায় না। যখন এটা তার বাবাকে জিজ্ঞেস করে, তখন ওর বাবা বলে, কে বলেছে আমি সমুদ্রে কখনো যাইনি? একটা সময় আমি অনেক মাছ ধরতাম। মাছ ধরা আমার একটা শখ ছিল। রাজুর বাবার মতো আমিও কখনো থান্ডেল হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু একদিন যখন সমুদ্র থেকে বাড়ি ফিরি তখন জানতে পারি তোর মা আর নেই। তোর মাকে আমি শেষ দেখাটাও দেখতে পারিনি। তুই তখন অনেক ছোট ছিলি। এরপর তোর কথা চিন্তা করে আর আমি সমুদ্রে যাইনি। সত্যিয়া বলে, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি কেন বাবা আমাকে রাজুর কাছে যেতে দাও? কেন আমাকে আটকাও না? সত্যিয়ার বাবা বলে, আমারও কখনো রাজুর সাথে তোর মেলামেশা পছন্দ হতো না। অনেকবার তো চেয়েছিলাম দুজনকে আলাদা করে দেই, কিন্তু যখন বুঝতে পারলাম রাজুকে তুই পাগলের মতো ভালোবাসিস, তাই আমি আর কিছু বলিনি। চাইনি তোর মনে কষ্ট দিতে, এর জন্য মুখ বুজে সহ্য করে থাকি। এভাবে দিন যেতে যেতে 9 মাস হয়ে যায়। রাজু আসলে সত্যিয়া তাকে মাঝ রাস্তায় গিয়ে জড়িয়ে ধরে। দিন যেতে থাকে, কিন্তু সত্যিয়া রাজুকে এটা বলতে সাহস পাচ্ছিল না। কিভাবে বলবে রাজুকে আর সমুদ্রে না যেতে? তার মনের যে কুটকুটি, এটা কিভাবে তাকে বুঝাবে? এই কথাটা সত্যিয়া যখন রাজুর মাকে বলে, রাজুর মা তার কথার কোনো রেসপন্সই করেন না, বরং বলেন, রাজু সমুদ্রে না গেলে পেটে ভাত পড়বে কি করে, যত সব আধিক্যতা। চন্দ্রা দিদিকেও বলে। দিদি তাকে বলে, তোর যা চাই এত ভয় পাওয়ার কি আছে? তাকে সোজাসুজি গিয়ে বলে দে
তাছাড়া রাজু কখনো কি তোর কথা অমান্য করেছে? পরের দিন সত্যিয়া অনেক সাহস করে রাজুকে বলে, চন্দ্রাদিতির ভাইয়ের মতো তোর না কিছু হয়ে যায়। রাজু বলে, আরে এখানে ভয় পাওয়ার কি আছে, এরকম তো হয়েই থাকে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। ভয় পেয়ে যদি মাছ ধরতে না যাই খাবো কি? হাত পা গুটিয়ে বসে থাকলে কি করে খাবার আসবে? সত্যিয়া বলে, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। বছরের এই 3টি মাস শুধু গ্রামে থাকিস, আমার যে কতটা ভালো লাগে তোকে কাছে পেয়ে আমি বুঝাতে পারবো না। যখন চলে যাস 8টা মাস তো দেখতে দেখতে চলে যায়, কিন্তু লাস্ট মাসটা আমার কাছে নরকের থেকে ভয়ানক মনে হয়, যেন মাসটা শেষই হচ্ছে না। এই 9টা মাস নিয়ে সব সময় চিন্তায় থাকতে হয়, যদি তোর কিছু হয়ে যায়। রাজু বলে, এই না হলে তোর চিন্তার কারণ, এর জন্যই আসার পর থেকে ঠিকমতো কথা বলছিস না। দেখ সত্যিয়া, কপালে যেদের মৃত্যু লেখা আছে সেদিন হবেই, এখানে আমাদের কিছুই করার নেই। আমি থান্ডেল রাজু, এই জমির থেকে আমার ওই সমুদ্রের সঙ্গে বেশি গভীর সম্পর্ক। পুরো জাহাজ ডুবে যাবে কিন্তু রাজু ডুববে না। রাজু সত্যিয়াকে অনেক বোঝায়, কিন্তু সত্যিয়ার এক কথা, রাজু আর সমুদ্রে যেতে পারবে না। রাজুর সে কোনো কথাই শুনে না। রাজু বাধ্য হয়ে সত্যিয়ার মুখে হাসি ফোটানোর জন্য সত্যিয়াকে মিথ্যা আশ্বাস দেয় যে আমি আর সমুদ্রে যাব না। সত্যিয়া তখন খুশি হয়ে যায়। আজকের রাতটাই রাজুর শেষ রাত, আবার সেই 9 মাসের অপেক্ষা। রাতের বেলা প্রত্যেক দিনের মতো দুজন বসে গল্প করছিল। সত্যিয়া রাজুকে জড়িয়ে ধরে বলে, এতদিন টেনশনে ঠিকমতো ঘুমাতেই পারিনি, আজ নিশ্চিন্তে ঘুমাবো। সত্যিয়ার এসব কথা শুনে রাজুর বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তারও তো কিছু করার নেই। 22 জন লোকের পুরো দায়িত্ব তার উপর, তাদেরকে নির্দেশনা দেওয়া তার কর্তব্য। সত্যিয়ার পাগলামিতে সায় দিলে পেট তো চলবে না। তাই রাজু সত্যিয়া ঘুমিয়ে পড়লে তার শার্টটা প্রত্যেকবারের মতো সত্যিয়ার উপর দিয়ে চলে আসে। পরের দিন যখন সত্যিয়া ঘুম থেকে উঠে রাজুর শার্টটা দেখে তার আর কিছু বুঝার বাকি থাকে না। লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে পতাকাটা বাতাসে উঠছে। দৌড়তে দৌড়তে রেল স্টেশনে আসে। ভাগ্য ভালো, ট্রেন এখনো ছাড়েনি। রাজুকে অনেক কথা শোনাতে থাকে, তুই আমাকে ভালোবাসিস কিনা বল। রাজু বলে, আমি তো ভেবেছিলাম আমার মাথায় কি চলছে তুই এটা বুঝে গেছিস। দেখ সত্যিয়া, সমুদ্রে এই যে 22 জন লোক যাচ্ছে শুধু থান্ডেলের ভরসায় যাচ্ছে। আমরা যদি সমুদ্রে গিয়ে মাছ না ধরি তবে আমাদের পরিবার খাবে কি? সত্যিয়া বলে, আমি এসব কিছু জানি না, তোকে যে কোনো একটা চুজ করতে হবে, হয় থান্ডেল না হলে আমি। রাজু বলে, এই দুনিয়াতে তুই ছাড়া আমার আর জরুরি কিছু নেই। প্রত্যেকবার ট্রেন থেকে নেমে সবার আগে তোর সাথে দেখা করি, সমুদ্রে যখন নেট পাই সবার আগে তোকে কল করি। বিষয়টা বোঝার চেষ্টা কর। সত্যিয়া বলে, তুই যদি এখন চলে যাস তো আমাকে ভুলে যাস আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। এদিকে তখনই ট্রেন ছেড়ে দেয়। রাজু সত্যিয়াকে অনেক বুঝায়, কিন্তু সত্যিয়া রাজুর কোনো কথাই শুনে না। সত্যিয়া তার জায়গায় স্টিল থাকে। ওদিকে সবাই ডাকছে, ট্রেন চলে যাচ্ছে। রাজু সত্যিয়াকে অনেক বুঝিয়ে শুনিয়ে চলে যায়। আর এই সিনটাই আমরা মুভি শুরুতে দেখেছিলাম, যেখানে সত্যিয়া বৃষ্টির মধ্যে মন খারাপ করে বসে আছে। এরপর থেকে সত্যিয়া রাজুর উপর রাগ করে রাজুর সাথে কথা বলা বন্ধ করে দেয়। রাজুর ফোনও রিসিভ করে না। রাজু অনেক চেষ্টা করে সত্যিয়ার সাথে কথা বলার জন্য। একবার তার মাকে ফোন দিয়ে তো একবার সত্যিয়ার বাবাকে কল করে, কিন্তু সত্যিয়া এতটাই জেদি মেয়ে ছিল, সে এটা নিজের মধ্যে গেঁথে নেয় সে আর রাজুর সাথে কথা বলবে না। আর এর জন্যই সত্যিয়া রাগে দুঃখে তার বাবাকে ছেলে দেখতে বলেছে। আর সিন আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই এসব কথাই সত্যিয়া মুরলিকে খুলে বলে, আমি আপনাকেই বিয়ে করব, তবে রাজু আসার পর। রাজুকে আমার এই 3টা কথা বলতে হবে যে আমি তাকে কোনো ধোঁকা দেইনি, আর নাইবা এখন আছে তার জন্য আমার ভেতর কোনো ভালোবাসা, আর নাইবা আমার কাছে আছে তার জন্য কোনো ফিলিংস। মূল্যীয় বিষয়টা বুঝতে পেরে সেও তখন রাজুর অপেক্ষায় থাকে। এদিকে আমরা দেখতে পাই সমুদ্রে বিশাল ঝড় উঠেছে, সবকিছু উড়িয়ে টুড়িয়ে নিয়ে যাচ্ছিল। আর এর কপ্পলে পড়ে যায় রাজুর দল। তারা সবাই তো কোনোভাবে বেঁচে যায়, তবে তাদের শিপের কাছাকাছি একটু দূরেই আরেকটা শিপ ছিল, যেটাতে 9 জন লোক ছিল। দুর্ভাগ্যবশত ওই শিপটা জলের গতি আর বাতাসের কারণে ভেঙে যায়। সবাই তখন তাদের কাছে সাহায্য চায়। রাজু তখন তাদের আর্তনাদ শুনে তাদেরকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এদের তো বাঁচিয়ে নেয়, তবে তাদের বাঁচাতে গিয়ে রাজুর টিম কখন যে তাদের গতিসীমা ক্রস করে ফেলে নিজেরাই জানে না। ইন্ডিয়ার সীমান্ত ছেড়ে পাকিস্তানের সীমান্তে চলে যায়। এতে করে পাকিস্তানের শিপ এসে
তাদের সবাইকে টেরোরিস্ট ভেবে জেলে নিয়ে যায়। পাকিস্তানের প্রশাসন মনে করে এরা তাদের দেশে ঝামেলা লাগাতে এসেছে, এরা সবাই টেরোরিস্ট। এরা সবাই অনেক বোঝায় যে আমরা সাধারণ লোক, মাছ ধরতে সমুদ্রে আসি, পুরো ঘটনা খুলে বলে। কিন্তু পাকিস্তানি প্রশাসন তাদের কোনো কথাই বিশ্বাস করে না, বরং তাদের উপর অনেক নির্যাতন করে, উলঙ্গ করে জেলে ভরে দেয়। এভাবে 3 মাস চলে যায়। জেলে পাকিস্তানের কিছু আসামিও ছিল, যারা ছিল মুসলিম। এদের মধ্যে লিডার ছিল রাকিম। ও যখন দেখে জেলে হিন্দু এসেছে, তখন রাজুদের উপর সে অনেক টর্চার করে, সব সময় রাজুদের উপর নির্যাতন করত। পাকিস্তান জেল থাকায় রাজু কিছুই বলে না, সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। দিন যেতে থাকে এভাবে, কোনো উপায় নেই। এবার তাদের গ্রামে চিঠি পাঠাতে হবে। তাদের হাতে এই একটাই রাস্তা। যদিও এরা তাদের পরিবারকে বিপদে ফেলতে চাচ্ছিল না, কিন্তু এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। চিঠি পড়ে রাজুর মা আর সত্যিয়া যখন জানতে পারে রাজুদের পাকিস্তানি প্রশাসন অ্যারেস্ট করেছে, তখন গ্রামের সবাই মিলে তাদের ছবির সাথে তাদের পরিবারের যারা সমুদ্রে গিয়েছে, ভাই, স্বামী, যে তারা কোনো টেরোরিস্ট না, তারা সাধারণ জেলে, এসব করে সব ডকুমেন্ট সরকারের কাছে হস্তান্তর করে। তো সরকার এরপর এই সমস্ত কিছু যাচাই করতে থাকে, সব তথ্য প্রমাণ কালেক্ট করতে থাকে। এভাবে আরও 6-7 মাস চলে যায়। গ্রামের সবাই রাজুদের কাছে চিঠি পাঠায়, তাদেরকে মোটিভেট করে চিন্তা না করতে। আমরা যদি বেঁচে থাকি তোমাদেরকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবই। সবাই অনেক খুশি। তাদের পরিবার চিঠি পাঠিয়েছে, রাজুর মাও চিঠি পাঠিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, সত্যিয়া রাজুর জন্য কিছুই পাঠায়নি। রাজু যখন চিঠি পড়ছিল তখন দেখে 1 ফোঁটা চোখের জল। এটা দেখেই সে বুঝে যায় যে সত্যিয়া তাকে এখনো কতটা ভালোবাসে। রাজুদের তো তারা খুশি করে ফেলে, কিন্তু গ্রামের ওদিকে অবস্থা সময়ে সময়ে খারাপ হয়ে যাচ্ছিল। এরা সবাই তো আজ 1 বছরের কাছাকাছি জেলে বন্দী। এতে করে তারা না বিক্রি করতে পারছে মাছ, না পাঠাতে পারছে টাকা। স্টক করা মাল যা ছিল সবই শেষের পথে। গ্রামে হাহাকার শুরু হয়ে যায়। 1 বেলা খেলে 4 বেলা উপাস। দিন যত যাচ্ছিল চাপ বেড়েই যাচ্ছিল। এসব দেখে সত্যিয়া মুরলিকে নিয়ে নারায়ণের কাছে চলে যায়। আসলে নারায়ণ ছিল রাজুদের বস। রাজুর টিম মাছ এনে তার কাছেই দিত, আর লোকটা সেই মাছ বিক্রি করত। কিন্তু লোকটা প্রত্যেকবার রাজুদের পুরো টাকা দিত না, অর্ধেক দিত, অর্ধেক রাখত। সত্যিয়া যখন নারায়ণকে টাকাগুলো দিতে বলে, লোকটা তো দেই না, বরং বলে, হ্যাঁ রেখেছি তো কি হয়েছে, ভিক্ষুকের মতো 2 দিন গেল না, হাত এসে পেতে দিলি, আমি টাকা তখনই দেব যখন আমার মন চাইবে। সত্যিয়াকে অনেক অপমান করে নারায়ণ। সত্যিয়া তখন মাঝ রাস্তার মধ্যে গিয়ে বসে প্রোটেক্ট করে। এভাবে 1 দিন চলে যায়। পরের দিন একজন লোক এসে বলে, এখানে 1 দিন প্রোটেক্ট করো অথবা 1 সপ্তাহ করো, কোনো লাভ হবে না। এটা নারায়ণের এলাকা, কেউ তোমার সাথে পক্ষ নিয়ে কথা বলবে না। সত্যিয়া বলে, আপনিও তো একজন জেলে, মাছ ধরার জন্য সমুদ্রে আমরাই তো যাই, কিন্তু আমাদের বাঁচামরা নিয়ে ওনার কিছু এসে যায় না। তার টাকা কি দিত? আমাদের টাকাই তো দিত। যখন টাকা দিত বললাম, আমাকে অপমান করে বাইরে বের করে দিল। লোকটা ছিল এই এরিয়ার জেলেদের লিডার। সে বিষয়টা বুঝতে পেরে আশেপাশে সবাইকে ডেকে আনে, আর সবাইকে নিয়ে মাঝ রাস্তায় বসে প্রোটেক্ট করে। এবার তো নারায়ণ ফাটাবাসের চিপায় পড়ে যায়। এক এক করে শিপ এসে দাঁড়িয়ে থাকি, কই মাছ তো নেই। এভাবে 2-3 দিন চলে যায়। বিষয়টা যখন মিডিয়া জানতে পারে, এরা চারদিকে বিষয়টা ছড়িয়ে দেয়। জাহাজের পর জাহাজ এসে দাঁড়িয়ে আছে, মাছ নেই। মন্ত্রী মিনিস্টার এসে নারায়ণকে তখন চাপ দিতে থাকে, তোমার জন্য এসব হচ্ছে, ও যা চায় তাকে দিয়ে দাও। নারায়ণেরও আর কিছু করার নেই। সে বাধ্য হয়ে রাজুর গ্রামের টাকা সত্যিয়াকে এনে দেয়। সত্যিয়া গ্রামে এসে গ্রামের সবাইকে তাদের ভাগের টাকাগুলো ভাগ করে দেয়। গ্রামের সবাই সত্যিয়াকে নিয়ে প্রশংসা করতে থাকে। আজ সত্যিয়ার জন্যই তারা ঘরে খাবার আনতে পারবে, ঘরের চুলায় আগুন জ্বালাতে পারবে, বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারবে। রাজু বিষয়টা জানতে পেরে ও অনেক খুশি হয়। ওদিকে ইন্ডিয়ার সরকার সবকিছু চেক করে যখন জানতে পারে যাদেরকে পাকিস্তানি প্রশাসন টেরোরিস্ট বলে আটকে রেখেছে এরা সবাই তাদের দেশেরই লোক, তখন তারা সব তথ্য প্রমাণ পাকিস্তানে পাঠায়। পাকিস্তানের প্রশাসন চেক করে যখন দেখে সব ঠিক আছে, তখন তারা মিডিয়াতে জানিয়ে দেয় আগামী 15 আগস্ট তাদের ছেড়ে দেওয়া হবে। এই খুশিতে রাজু আর বাকি সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। ওদিকে রাজুদের রিলিজ অর্ডারের ডেট শোনার পর মুরলি তার বাবা মাকে সত্যিয়ার ঘরে পাঠায়, আর 2 সেপ্টেম্বর তাদের বিয়েটা ঠিক করে ফেলে। এতে করে 15 আগস্ট রাজু এলে সত্যিয়া রাজুকে তার 3টা কথা বলেও দিতে পারবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। সত্যিয়া এতে কোনো কথাই বলে না।
ওদিকে আজ পাকিস্তানের জর্জ সহ টপ উকিল রাজুর টিমের সবাইকেও ডেকে আনা হয়। অফিসিয়াল অর্ডার এবার দিয়ে দেওয়া হবে। সবাই বসে পড়েছে যে 15 তারিখ তাদের ছেড়ে দেওয়া হবে। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ওদিকে দেশে আরেকটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। ভারত আর পাকিস্তানে যে জম্মু আর কাশ্মীর নিয়ে একটা বিরোধ চলছে, এটা কোনো কারণে আজই আবার প্রকোপ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে রাজুদের অফিসিয়াল অর্ডার আর শোনানো হয় না। কোর্ট থেকে রাজুদের যখন জেলে নিয়ে যাওয়ার জন্য জেলাররা বেরোয়, মাঝ রাস্তায় পাকিস্তানের সাধারণ জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয়। আর যখন এটা জানতে পারে এখানে যারা আছে সবাই হিন্দু, তখন এরা রাজুর টিমের উপর অ্যাটাক করে। জেলাররা অনেক চেষ্টা করে তাদের সামলানোর জন্য, কিন্তু এরা এতটাই রেগেছিল তারা রাজুদের মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগে যায়। রাজু কোনোভাবে তার টিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রাত হয়ে আসে, জেলাররা টেনশনে পড়ে যায়। যদি রাজুর টিমকে ওরা মেরে ফেলে তবে ইন্ডিয়ার সরকারকে তারা কি জবাব দেবে, আর যদি কোনোভাবে পালিয়ে ইন্ডিয়াতে চলে যায় তবে তারা তাদের সরকারকে কি জবাব দেবে। এসব কিছুই তারা সবাই মিলে ডিসকাস করছিল। তখনই কেউ জেলের গেটের দরজায় এসে ডাকতে থাকে। জেলাররা গেট খুলে দেয় আর আমরা দেখতে পাই রাজু এদের সবাইকে নিয়ে আবার এখানে এসেছে। জেলার বলে, আমি তো মনে করেছিলাম তোমরা এই সুযোগটা কাজে লাগিয়ে তোমরা পালিয়ে যাবে। রাজু বলে, আমরা পালিয়ে যাওয়ার হলে ওই সময়ই পালিয়ে যেতাম। আমরা যেভাবে এসেছি সেইভাবেই সসম্মানে বাড়ি ফিরতে চাই। শুধু ভাগ্য আমাদের সাথে খেলা করছে। বিষয়টা যখন সত্যিয়া জানতে পারে কাশ্মীর জম্মু নিয়ে দুই দেশে আবার ঝামেলা শুরু হওয়ায় রাজুদের রিলিজ অর্ডার আবার ক্যান্সেল হয়ে গেছে। সে তখন মিনিস্টারের কাছে কল করে। উনি এর আগের বার রাজুদের রিলিজ অর্ডার পাশ করেছিলেন। তখন ওদিক থেকে ফোনটা ধরে মিনিস্টারের প্রিয় সত্যিয়া মিনিস্টারের সাথে কথা বলতে গেলে সে জানায় উনি আর এই পৃথিবীতে নেই। সত্যি আবার কি করবে টেনশনে পড়ে যায়। এলাকার একজন এমপিকে কল করে বলে, রিলিজ অর্ডার যে ক্যান্সেল হয়ে গেছে, আপনি কি কিছু করতে পারবেন? এমপি তাকে জানায়, এইসব বিষয়ে আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না। এখন তোমাকে একমাত্র উনার মেয়ে ভাবনা সুরাজি সাহায্য করতে পারে। তুমি উনাকে দিল্লি গেলে পাবে। দেরি করো না, তাড়াতাড়ি ওখানে চলে যাও। তো বেশি দেরি না করে সত্যিয়া মুরলি আর চন্দ্রাকে নিয়ে রাতেই দিল্লি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা জার্নির পর তারা দিল্লি ভাবনা সুরাজের অফিসে চলে যায়, কিন্তু তাদেরকে গার্ড ভেতরে যেতে দিচ্ছিল না। তারা তখন দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে কখন ভাবনা সুরাজ আসবে। 2-3 ঘন্টা অপেক্ষার পর ভাবনা সুরাজ তার অফিসে আসে। সত্যি অনেক চেষ্টা করে তাকে আটকানোর জন্য, কিন্তু ভাবনা সুরাজ দাঁড়ায় না। এটা তো ভাবনা সুরাজের প্রতিদিনের একটা স্বাভাবিক বিষয়। সে তাদের পাত্তা না দিয়ে অফিসের ভেতর চলে যায়। সত্যিয়া বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে কি আর রাজুকে ফিরিয়ে আনতে পারবে না? রাতটা তারা এখানেই পাশের একটা মন্দিরে কাটায়। এর পরের দিনটা 15 আগস্ট। ইন্ডিয়ার আজ ইন্ডিপেন্ডেন্স ডে। রাকিম এই দিনেও তাদের উপর অনেক টর্চার করে। তাদের দেশ ও পতাকা এমনকি জাতীয় সঙ্গীত নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তবে আজ আর রাজু মুখ বুজে সহ্য করে থাকে না। শুরু হয় তুমুল লড়াই। রাজু জেলের ভেতরেই রাকিমের প্রত্যেকটা গুন্ডাকে কুত্তা মারা মারে। রাকিমকে মারতে মারতে আধামরা করে ফেলে। জেলারা এসে কোনো কিছু না বুঝেই রাজুকে খুব মারে। এই বিষয়ে আমি বেশি কিছু বলছি না। আর এখন পর্যন্ত আমি যা কিছু আপনাদের বলেছি সব কিছুই এই মুভির স্টোরি লাইন। এখানে আমি লবণ মরিচ মিশিয়ে তেমন কিছুই বলিনি। তবুও যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যাই বললাম উপরে উপরে বললাম। মুভিতে আরো অনেক উত্তেজিত কথা আছে। তো রাজুকে এরপর একা একটা জেলে জেলাররা বন্দি করে দেয়। ওদিকে সত্যিয়া এখানে আসার কয়েকদিন হয়ে গেছে। বিয়েরও মাত্র 3 দিন বাকি। মুরলির বাবা মা তাকে কল করে বাড়িতে আসতে বলছে। চন্দ্রা বলে, আর কতদিন এখানে থাকবি? তোর বাবার ইজ্জত বলতে কিছু কি থাকবে? আর ওই ম্যাডামের কাছে কদিন ধরেই তো যাচ্ছিস, কিন্তু উনি কি তোকে সাহায্য করবেন? চোখ তুলেই তো দেখছেন না। সত্যিয়া তখন চন্দ্রাকে বলে তাকে কন্যা সাজিয়ে দিতে। পরের দিন সকালে ভাবনা সুরাজের আসার সময় হলে উনার গাড়ির সামনে গিয়ে সত্যিয়া প্রত্যেক দিনের মতো সিগন্যাল দেয়। এতে করে ভাবনা সুরাজের রাত চুপ খুলে। নিশ্চয়ই কোনো বড় সমস্যা আছে, না হলে কোনো কন্যা কি এভাবে দাঁড়িয়ে থাকে? আর উনি গার্ডদের সত্যিয়াকে ভেতরে নিয়ে আসতে বলেন। সত্যিয়া তাকে সব কিছু খুলে বলে, ম্যাডাম, আমি গ্রামের লোকদের কাছে প্রতিজ্ঞা করে এসেছি তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়েই বিয়ে করব। 2 সেপ্টেম্বর আমার বিয়ে। সবকিছু শোনার পর ভাবনা সুরাজ বলে, আমি সবকিছু বুঝতে পারছি, তবে তুমি যেভাবে বলছো এত তাড়াতাড়ি কোনোভাবেই
এত কম সময়ে তাদেরকে দেশে নিয়ে আসা সম্ভব নয়। তুমি এটা বোঝার চেষ্টা করো। তোমার গ্রামের লোকেরা এখন দেশে নেই, পাকিস্তানে আছে। তাদের দেশের অনেক রুল প্রোটোকল আছে। আর্টিকেল 370 পর থেকে দুই দেশের মধ্যে কত কিছু বদলে গেছে তোমরা হয়তো জানোই না, আর জানার কোথাও না। তুমি এখানে আর সময় নষ্ট করো না, গ্রামে ফিরে যাও। আর আমি দেখছি তো কি করা যায়। সত্যিয়া মন করে যাওয়ার আগে বলে, আপনার মাই শুধু আমাদের মতো গরিবদের কষ্ট বুঝতে পারতেন, জেলে যারা আছে তাদের কষ্ট বুঝতে পারতেন। এর জন্যই তো দেরি না করে রিলিজ অর্ডার পাস করে দিয়েছিলেন। এই কথাটা শুনে ভাবনা স্বরাজ ইমোশনালি হয়ে পড়ে। যদিও কাজটা তার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু মিনিস্টার যে একটু ভাব তো থাকবেই। হুট করে কারো কাজ করে দিলে তাদের মূল্য যে কমে যাবে। সত্যিয়ার এই কথাটায় ভাবনা স্বরাজের যেন ইগোতে লাগে। ভাবনা স্বরাজ উঠে বলে, তুমি আমার মাকে নিয়ে উদাহরণ দিয়েছ। যাও, কথা দিলাম তোমার বিয়ের আগেই এরা সবাই তোমার গ্রামে চলে যাবে। এভাবে আরো 7-8 মাস কেটে যায়। ভাবনা স্বরাজ যে কথা দিয়েছে সত্যিয়ার বিয়ের আগেই রাজুদের দেশে পাঠাবে, আজ সেই দিন চলেই আসে। নতুন করে রিলিজ অর্ডার পাকিস্তান পাওয়ার পর এদের সবাইকে তাদের জিনিসপত্র দিয়ে দেয়। এরপর চেক আপ করে বাঘা বর্ডারে এদের সবাইকে নিয়ে আসে। বাঘা বর্ডার মানে ইন্ডিয়ার পাকিস্তানের মেইন পয়েন্ট, যেখানে দুই দেশের বর্ডার এক জায়গায় অবস্থান করছে। তো এরপর এক এক করে এদের সবার নাম মাইকে অ্যানাউন্স করা হয়। সবাই তো ভীষণ খুশি। তবে এখানে মোট 31 জন লোক ছিল। এর মধ্যে রাজুর গ্রামের 22 জন, বাকি 9 জন তো আরেকটা শিবির ছিল। সবাই একে একে পাকিস্তানের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে আসে, কিন্তু লাচ্ছির নাম লিস্টে নেই। কারণ কি? রাজু তো অনেক উত্তেজিত হয়ে পড়ে। ওর নাম থাকবে না মানে? ও তো আমাদের সাথেই জেলে আসলো, আপনারা কি দেখেননি? আসলে লাচ্ছি আজ পর্যন্ত তার জাতীয় পরিচয়পত্রটাই বানায়নি। এখন কি প্রমাণ আছে যে সেই ইন্ডিয়ার নাগরিক, তাই তার নাম লিস্টে আসেনি? লাচ্ছি বলে, দাদি আমাকে অনেকবার বলেছিলেন আইডি কার্ডটা বানিয়ে নিতে, কিন্তু ওনার কথা শুনিয়েইনি। আজ এত বড় সমস্যায় পড়তে হলো। তোমরা যাও রাজু ভাই, দাদি যদি আমার কথা জিজ্ঞেস করেন তো বলো আমি 2-1 দিনের ভেতরেই চলে আসব। তবে রাজু তো এত স্বার্থপরের মতো কাজ করবে না। আরে এসেছি 22 জন, যাবো 22 জন। তোকে যদি তারা না ছাড়ে আমরাও এখান থেকে লড়বো না। তখন জেলার বলে, রাজু আমার কথা শুনো, যে বা যারাই ইন্ডিয়ার সীমান্ত ক্রস করে পাকিস্তানে এসেছে তারা আর কখনো এখান থেকে ফিরে যায়নি। একমাত্র তোমরাই ভাগ্যবান। তোমাদের গ্রামের মেয়েদের সাহসের কারণেই 2 বছরেই এখান থেকে বেরিয়ে যেতে পারছো। 7 দিন পর আবার নতুন রিলিজ অর্ডার আসবে, তখন আমি এই দায়িত্ব নিচ্ছি, আমি তাকে তোমার গ্রামে পাঠাবো। রাজু এসব বুঝতে নারাজ। তার এক কথা, সে যদি গ্রামে যায় তো একসাথে সবাই যাবে, আর না হলে কেউ যাবে না। কাকাও অনেক বুঝান। একটা সময় রেগে উনি রাজুকে বললেন, আরে উনি নিজেই তো দায়িত্ব নিয়ে বললেন তাকে 7-8 দিন পর গ্রামে পাঠিয়ে দেবেন। তোর গ্রামে যাওয়াটা ভীষণ জরুরি, তুই না গেলে সত্যি আর বিয়ে হয়ে যাবে। রাজুর তখন এটা বিশ্বাস হচ্ছিল না। আরে এসব কি বলছো তুমি? রেগে আছে দেখে বলে দিয়েছে হয়তো। কিন্তু রামকাকা যখন বিয়ের কার্ডটা এনে দেয় এটা দেখে রাজুর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। রাজু অনেক কষ্ট পায়। রেগে রাজু তখন আবার পাকিস্তানের বর্ডারের ভেতর চলে যায় আর বলে, সত্যিয়া তো আমাকে ধোঁকা দিয়ে দিল। এখন যদি যাই তবে লাচ্ছিকে সাথে করেই ফিরবো। রাজুকে রামকাকা পাকিস্তানের জেলার অনেক বুঝায়, কিন্তু রাজু কোনো কথাই শুনে না। সে জেদ ধরে বসে থাকে, লাচ্ছিকে ছাড়া সে এখান থেকে লড়বেই না। জেলার বলে, এই না হলে থান্ডেল, 1000টা বাধা আসুক তবে নিজের সাথীদের নিয়েই ফিরবে। এটাই তো বীরত্ব, এটাই তো লিডারের কাজ। ওদিকে এরাও বলে, রাজু যদি নিজের কথা চিন্তা না করে এখানে থাকতে পারে তো আমরাও থাকবো। সবাই বসে পড়ে। তখন পাকিস্তানের জেলার ইন্ডিয়ার বর্ডারে যারা ছিল তাদের বলে, ও তো আপনাদের দেশেরই লোক। তখন ইন্ডিয়ার এমবিসি দেশের বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলে। এরপর ধীরে ধীরে লাচ্ছির সব কিছু ম্যানেজ করতে শুরু করে। অবশেষে পাকিস্তানের জেলারদের এটা প্রমাণ করে দেখায় লাচ্ছিদের তাদের দেশেরই লোক। তবে প্রিন্ট পেপারটা আস্তে আস্তে 12টা বেজে যায়। মানে আজকের কাজ এখানেই শেষ, যে যেখানে আছে ওখানেই থাকবে। আসলে এটা একটা রুল, রাত 12টার পর কোনো আদান প্রদান হবে না, যে যেখানে আছে ওখানেই থাকবে। এতে করে এইসব কাজে একদিনের কাজ 1 সপ্তাহ লেগে যায়, কখনো কখনো আবার 2-3 বছর চলে যায়। তখন পাকিস্তানের ওই জেলার তাদেরকে অনেক সাহায্য করে। সে পাকিস্তানের বাকি জেলারদের বলে, টাইম 11:55 করে দাও, মানে পাকিস্তানে এখনো 12টা বাজেনি। এতে করে লাচ্ছিকেও ছেড়ে দেওয়া হয়। সবাই তো এবার খুশি। এবার তাহলে বাড়ি যাওয়ার পালা।
এদিকে সত্যিয়া গ্রামে চলে এসেছে। সবাই ট্রেন থেকে একে একে নামছে। সত্যিয়া ট্রেন থেকে নেমেই তাকায় ওই লাইট হাউসের দিকে, যেখানে দেখে ডান্ডাতে পতাকা বাঁধা নেই। সে বুঝতে পারছিল না এটা রাজু ছাড়া তো আর কেউ সরানোর কথা না। তার মানে কি রাজু এখানে এসে গেছে? তখন মুরলি বলে, তুমি মনে মনে যেটা ভাবছো এটা সত্যি, রাজু এসে গেছে। বুঝতে পারছো না এত তাড়াতাড়ি আমাদের আগে আসলো কিভাবে? আসলে আমিই তাকে ফ্লাইটের টিকিট বুক করে দিয়েছিলাম, যাতে করে ও তাড়াতাড়ি চলে আসতে পারে। এবার চলো বিয়েটা করে ফেলি, আর তো কয়েক ঘন্টা বাকি, কত কাজে আছে, রেডি হয়ে যাও তাড়াতাড়ি। আরে তোমাকে রেডি হওয়ার কথা কি বলছি, তুমি তো ওখানেই রাজুকে বাঁচানোর জন্য রেডি হয়ে গিয়েছিলে। তবে সত্যি যেটা, তুমি রাজুর জন্য তৈরি। তোমার মতো মেয়েকে হারিয়ে ফেললে কষ্ট তো হবেই, তবে আমি এটা মানিয়ে নিতে পারবো। কিন্তু তোমার যদি আমার সাথে বিয়ে হয়ে যায়, তুমি এটা সহ্য করতে পারবে না। সত্যিয়া এক দৌড়ে লাইট হাউসে উঠে রাজুর কাছে যায়। ইমোশনালি কিছু দুজনের কথাবার্তাও হয়। 2 বছরের মান অভিমান কাটিয়ে দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের বলে রাখি, এটা কিন্তু একটা রিয়েল স্টোরি লাইনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। মুভি শেষে আমাদের এরকম কিছু ইনফরমেশনও দেওয়া হয়, যেখানে কিছু ডকুমেন্টও পেশ করা হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।